নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা যারা ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার আছো তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিরিজ আকারে আমরা এই গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু তোমাদেরকে শেষ করে দিচ্ছি। তাই প্রত্যেকটা ক্লাস তোমাদের খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। আজকে আমরা ইংরেজির সব থেকে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটা পড়বো। চলো আমরা আমাদের ভিডিও শুরু করতেছি, তবে খুবই গুরুত্বপূর্ণ 1.5 মিনিটের একটা বিজ্ঞাপনের পর। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা। নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আমরা বিগত ক্লাসে রাইট ফর্ম ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমাদের প্রথম যে ক্লাসটা সেটা করেছিলাম। এটা মূলত সেকেন্ড পার্ট। সো কেউ যদি প্রথম পার্ট না করে থাকো অবশ্যই প্রথম পার্ট করতে হবে, তারপরে তোমরা সেকেন্ড পার্ট করতে আসবা রাইট ফর্ম ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। প্রথম পার্ট যদি না করো তাহলে কিন্তু কিছু বুঝবা না। চলো আজকের ক্লাসটা শুরু করি। এইবারে দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, দ্য ফাইলস অফ এ যে প্রিপোজিশন যুক্ত এত কিছু করার দরকার নাই, প্রিপোজিশন যুক্ত মুক্ত এত কিছু দরকার নাই। দ্য ফাইলস অফ এই অফওয়ালা যে সেন্টেন্সগুলো আছে ভাই, এগুলো নিয়ে আমাদের একটু প্যারা হয়। যেমন একটু শিখিয়ে দিই। এখানে বলছে পূর্বের শব্দ অনুযায়ী, এতগুলো মনে রাখতে পারবো আমরা? আমরা তো অ্যাডমিশনের স্টুডেন্ট ভাই, আমাদের তো এতগুলো, এইটা হইলে শুরুরটা হয়, এইটা হইলে পরেরটা হয়, এত কিছু মনে রাখার টাইম আছে? সহজ করে বলতেছি। দ্য ফাইলস অফ অ্যানি কম্পিউটার, দেখো অফ মানে কি? অফ মানে হচ্ছে র। দ্য ফাইলস অফ অ্যানি কম্পিউটার, যে কোনো কম্পিউটারের ফাইল, তাই কি না? দ্য ফাইলস অফ অ্যানি কম্পিউটার, যে কোনো কম্পিউটারের ফাইল। আবার দ্য ডাল অফ দ্য গাছ, গাছের ডাল, দ্য ডাল অফ দ্য গাছ। এখন দ্য ডাল অফ দ্য গাছ যদি হয়, আমি যদি বলি যে গাছের ডাল, দ্য ডাল অফ দ্য গাছ, দ্য ডাল অফ দ্য গাছ। এমন না যে ডালের ইংরেজি আমি জানি না, তোদের সাথে মজা করতেছি ভাইয়া। অফ দ্য গাছ, আচ্ছা তুই বলে মনে হয় ভুল করে ফেললাম। আমার পেট ব্যাচের স্টুডেন্টগুলো রাখে, ওরা আমার বেশি ক্লোজ, ওদেরকে বলে বলে অভ্যাস হয়ে গেছে। আপনি খেয়াল করেন ভাইয়ারা, দ্য ডাল অফ দ্য গাছ, এখানে যখন আমি বলছি এটার অর্থ হচ্ছে গাছের ডাল। তো আমরা আসলে শুনে আসলাম যে সাবজেক্ট হচ্ছে সে যার ব্যাপারে আমরা কথা বলি, অ্যান্ড তার উপরে ভিত্তি করে আমরা ভার্ব বসাই। তাহলে এখানে সাবজেক্টটাকে আমরা যদি বলি, এই দেখ গাছের ডালটা, তুমি কি গাছের দিকে তাকাবা না ডালের দিকে তাকাবা? অবশ্যই ডালের দিকে তাকাবা, কারণ আমরা এখানে কথাই বলতেছি ডালকে নিয়ে, গাছকে নিয়ে না। কথা বোঝা গেছে? তাহলে এখানে সাবজেক্টটা মানে কার উপরে ভিত্তি করে আমরা ভার্ব বসাবো? ডালকে ভিত্তি করে আমরা ভার্ব বসাবো, কারণ আমি বলতেছি এই দেখ গাছের ডাল, মানে ডালের দিকে আমরা তাকাইতেছি, ডালকে নিয়ে কথা বলতেছি। তাহলে আলটিমেটলি কি হইলো দেখো তো, ডালকে নিয়ে কথা বলতেছি না, এই ডাল ডাল। তার মানে অফের আগে যেটা বসতেছে আসলে ওইটার উপরে ডিপেন্ড করে আমরা ভার্ব বসাইতেছি। বাংলা দিয়ে আমরা এটা প্রুফ করলাম যে অফের আগে যেটা বসতেছে সেটার উপরে ডিপেন্ড করে আমরা ভার্ব বসাইতেছি। ঠিক তেমনই দ্য ফাইলস অফ অ্যানি কম্পিউটার, দ্য ফাইলস, তার মানে দ্য ফাইলসের উপরে ভিত্তি করে আমরা ভার্ব বসাবো, অ্যানি কম্পিউটারের উপরে ভিত্তি করে নয়। দ্য ফাইলসের উপরে ভিত্তি করে আমরা ভার্ব বসাবো। কথা বোঝা গেছে? এখন থেকে মনে থাকবে, পূর্বেরটা পরেরটা সাবজেক্ট এত কিছু মনে রাখার দরকার নাই, জাস্ট এই গাছের ডালটা মনে রাখবা, দ্য ডাল অফ দ্য গাছ। তার মানে এখানে ডালকে নিয়ে কথা বলতেছি, ডাল তো ছিল আগে, তার মানে অফের আগে যেটা থাকতেছে সেটার উপরে ডিপেন্ড করে আমাদেরকে ভার্ব বসাতে হচ্ছে। ঠিক একইভাবে দ্য ফাইলস অফ অ্যানি কম্পিউটার। এখন তোমাদেরকে আমি কেন সহজভাবে বুঝাইলাম না যে আগেরটার উপরে ভিত্তি করে ভার্ব বসাতে হয়? এটা করলে ইংলিশকে বোঝা হবে না, ইংলিশকে ভালোবাসা যাবে না। একটা প্রমাণ দিব এভাবে করলে কেন ইংলিশ তোমাদের কাছে কঠিন লাগে। আসো একটা প্রমাণ দিই। এখানে কিন্তু এই যে দেখো, দ্য ওয়েজেস অফ দ্য সিন, এখানে কিসের উপরে ভিত্তি করে ভার্ব বসাবো? এখানে তারপরে রাইটার্স অফ স্টোরিজ, রাইটার অফ স্টোরিজ। তো এগুলা যেগুলো আর কি অফের আগে বসতেছে সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ভার্ব বসাবো। ঠিক আছে? আচ্ছা এরপর আসো,
আর কি, আচ্ছা একটু আমরা দেখাই। এই যে দেখো এই সেন্টেন্সটা একটু খেয়াল করো। দেখো এই যে ভগ্নাংশ যখনই তোমরা দেখতে পারবা, জাস্ট লাইক 2/3 মানে 3/2 1/3 3/1 এই যে এগুলো যখন তোমরা দেখতে পারবা, তো তোমরা অনেকে মনে করো কি যে ভাই আপনি তো বলছিলেন যে অফের আগে যেটা থাকে সেটার উপরে আমরা ডিপেন্ড করে ভার বসাইতেছি। তার মানে কি আমরা 2/3 যেহেতু আছে 2 প্লুরাল, তাইলে আমরা এখানে হচ্ছে কি বসাবো, এখানে আর বসাবো। 2/3 অফ দ্য ম্যাঙ্গো আর রোটেন। 1/3 যেহেতু 1 আছে তাহলে এখানে ইজ বসানো লাগবে, ইজ রোটেন। না, বিষয়টা এরকম না। এর অর্থ হইতেছে আমের 1/3। আমরা কি 1/3 নিয়ে কথা বলতেছি? না, আগের থেকেই বলে আসলাম যাকে নিয়ে কথা বলতেছি সে হইতেছে সাবজেক্ট, অ্যান্ড সাবজেক্টের উপরে ডিপেন্ড করে আমাদেরকে ভার বসাতে হবে। আমের 1/3, কথা বলতেছি কাকে নিয়ে? আমকে নিয়ে। আমের 1/3, সো এখানে 1/3 হোক 100 হোক আমাদের দেখার দরকার নেই, কথা বলতেছি আমকে নিয়ে। এন্ড দ্যাটস ওয়াই আমের উপরে ডিপেন্ড করে আমরা ভার বসাবো। জাস্ট লাইক এখানে দেখো 2/3 অফ দ্য ম্যাঙ্গো, এখানে ম্যাঙ্গো আছে, কিন্তু ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো যেহেতু আছে তাই আমাদেরকে ইজ বসানো লাগছে। এটা যদি ম্যাঙ্গোজ হইতো, ম্যাঙ্গোজ প্লুরাল, সাবজেক্ট এখন প্লুরাল হয়ে গেছে, ভার্ব বসাও প্লুরাল, এই যে আর বসাই দিছে, দেখছো? অর্থাৎ 1/3 নাকি 2/3 এটা দেখার দরকার নাই। আমরা যেটাকে নিয়ে কথা বলতেছি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে যে ম্যাঙ্গোজ হয়ে গেছে, আর বসাইছি, ম্যাঙ্গো ছিল তখন ইজ বসাইছি, দ্যাটস ইট। এই জন্য অফ নিয়ে ওই এত কথা বললাম, ইংলিশকে ফিল করাইতে হবে। আমি চাইলে এগুলো রিডিং করতে পারতাম তোমাদের সামনে, বাট রিডিং করে আদতেও কোনো কাজ হইতো বলে আমার মনে হয় না, এই জন্য বুঝাই দিচ্ছি এত কথাবার্তা বইলা। এরপরে দেখো এখানে কিছু কিছু শব্দ আছে, কি লিখে রাখছি 100% গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের বই, এই বই যারা পছন্দ করতেছো বা কিনতে চাইতেছো আমাদের সাথে যোগাযোগ করবা। হোয়াটসঅ্যাপ নাম্বার 01797710326, বই নিতে পারবা এটা। আচ্ছা এখানে কিছু শব্দ আছে দেখো, হ্যাঁ এই যে দেখো স্টপ, উইদাউট ই, তারপরে অনেক অনেক শব্দ আছে। তো এগুলো আসলে কি শব্দ? এই শব্দগুলোর মুখস্থ করা লাগবে। আসলে এই শব্দগুলোর পরে পরে যে ভার্বটা আসে, ভার্বের সাথে আইনজি সংযুক্ত হয়। যেমন ধরো যে একটা শব্দ হইতেছে গিভ আপ। গিভ আপ মানে কি জানো? ছেড়ে দেওয়া, ত্যাগ করা, পরিত্যাগ করা, গিভ আপ। এখন এই গিভ আপ এই শব্দগুলোর মধ্যে কিন্তু আছে, এই শব্দগুলোর মধ্যে আছে, তার মধ্যে থেকে একটা শব্দ হচ্ছে গিভ আপ। এখন এখানে দিয়ে রাখছে এইভাবে, দেখো স্মোক। এখন এই স্মোকটাকে কি করতে হবে? নিচে 4টা অপশন দেওয়া আছে, স্মোকড, হ্যাজ স্মোক, স্মোকিং, টু স্মোক, কোনটা ইউজ করবা? এই শব্দগুলোর পরে যে ভার্বটা আসবে সেটার সাথে ডিরেক্ট শেষে আমাদেরকে আইএনজি সংযুক্ত করতে হবে। আগে ছিল স্মোক, এখন করতে হবে স্মোকিং। কি করতে হবে? করতে হবে স্মোকিং, ঠিক আছে? ভার্ব যেটা আসবে সেটার সাথে আমরা আইএনজি সংযুক্ত করবো, ঠিক আছে? দ্যাটস ইট। এখন চ্যালেঞ্জিং বিষয় হইতেছে, এগুলো তো সবাই বলতে পারে ভাই, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি সংযুক্ত হয়, এটা সবাই বলতে পারে যে লুক ফরওয়ার্ড টু, এটা একটা ওয়ার্ড ছিল, তো লুক ফরওয়ার্ড টুর উপরে যেটা আসবে সেটার সাথে আমরা আইএনজি সংযুক্ত করবো। এই জন্য আমরা হিয়ারিং দিছি, হিয়ারিং, হেয়ার দেইনি, ফাইন্ড দেইনি, গেট দেইনি, হিয়ারিং দিছি, আইএনজি সংযুক্ত ওয়ার্ড এগুলো দিছি। এটা তো ব্যাপার না ভাই, ব্যাপার হইতেছে এগুলো মনে রাখা। এতগুলো আমরা মনে রাখতে পারি কিভাবে? এটার জন্য আমি তোমাদের জন্য একটা একটা ছোট একটা ব্যবস্থা করছি। এই যে দেখো এখানে আমরা কিছু এখানে আমরা কিছু ওয়ার্ড দেখতে পারতেছি, যেগুলোর পরে আমরা এই যে দেখো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এগুলোর পর আমরা যে ভার্বগুলো দেখবো সেটার সাথে আমরা আইএনজি সংযুক্ত করব। এখন সবগুলো আমাদের পড়ার প্রয়োজন নাই, আমি একটা ছন্দ আছে, ছন্দটা পড়া বলতেছি। এগুলোর মধ্যে যে লাল কালার কালি দিয়ে দাগ দিয়ে রাখছি না, এই যে দেখো কিপ, আমি কি কি লাগবে একটু বলে দিতেছি। তারপর হচ্ছে এই যে ফিনিশ লাগবে, কিপ লাগবে, মাইন্ড লাগবে, প্র্যাকটিস লাগবে, স্টপ লাগবে, কমপ্লিট লাগবে, ফরগিভ লাগবে, প্রেফার লাগবে, রিকালেক্ট, সাজেস্ট লাগবে, খুব গুরুত্বপূর্ণ, অ্যাভয়েড লাগবে, কন্টিনিউ লাগবে, এনজয় লাগবে, হেট লাগবে, লাইক, রেসিস্ট, সরি এটা লাগবে না, এটার প্রয়োজন নেই। কি ব্যাপার, কি হলো? আচ্ছা স্টার্ট লাগবে, কনসিডার, ডিসকাস, ফিল, প্রপোজ, রিমেম্বার, টলারেট, ডিসলাইক, ইমাজিন, মেনশন, পোস্টপোন, কুইট, আর হচ্ছে রিকমেন্ড। আন্ডারস্ট্যান্ডটাও পড়ে নিবা। এগুলো হইতেছে ইম্পর্টেন্ট সব থেকে, এগুলো মনে রাখতে হবে। এখন এগুলা তোমরা আসলে মনে রাখতে পারবা কিভাবে? এই যে এখানে দেখো একটা ইয়ে করে রাখছি, এখানে একটা ছন্দ হইতেছে কি PQFC মার্কা দেশ। এই যে দেখো PQFC মার্কা দেশ, এখানে পি দিয়ে অনেকগুলো, যে দেখো প্র্যাকটিস, প্রেফার, পোস্টপোন মনে রাখতে পারবা, কিউ দিয়ে কুইট মনে রাখতে পারবা, তারপর হচ্ছে ফিতে ফরগট মনে রাখতে পারবা, ফরসেক মনে রাখতে পারবা, কমপ্লিট, কনসিডার। এমতে এখানে দেখো এখানে যেগুলো আছে না এগুলো খুব কম আছে, বুঝছো? এসতে, স্টার্ট, স্টপ, এখানে অনেকগুলো কম আছে। তো এর বাইরেও এগুলা তুমি এই ছকের মধ্যে আর অনেকগুলো পাবা যেগুলো তুমি এইটার মধ্যে কমা দিয়ে অ্যাড করতে পারবা। আমি সবগুলো অ্যাড করি নাই,
এটার মাধ্যমে তুমি অনেকগুলো মনে রাখতে পারবা। বুঝতে পারছো? এগুলো খুব ইম্পর্টেন্ট ভাই। তোমার তোমার বিরক্ত লাগাতে কিছু যায় আসে না আসলে। তারপরে দেখো এর নিচে আরেকটা আছে এরকমই, দেখো এই যে এইটা, এই যে দেখো এর মধ্যে আবার কোনগুলো ইম্পর্টেন্ট, লুক ফরওয়ার্ড টু, তারপরে কিপ অন, ক্যারি অন, গিভ আপ, এই যে গিভ আপ তোমাদেরকে দেখালাম যেটা, তারপরে উইথ আ ভিউ টু, তারপরে অ্যাপ্রুভ অফ, মাইন্ড, বি ইউজ টু, ইনসিস্ট অন, অ্যাডিক্টেড টু, গেট ইউজ টু, ডিপেন্ড অন, ক্যান নট হেল্প, ক্যান নট বেয়ার, এটা লাগবে না, পুট অফ, এটা একটু করে নিও। তো এখন একটা বিষয় খেয়াল করো, এইগুলো মনে রাখা না আমার জন্য খুব বেশি কঠিন ছিল না। কেন জানো? এই ছকে তোমরা খেয়াল করলে দেখবা যে ম্যাক্সিমামেরই পরে আমরা কিন্তু প্রিপোজিশন দেখতে পারতেছি, টু, অন, প্রিপোজিশন অফ, অফ, অফ। তো আমি খালি খেয়াল করতাম কি এরকম দুইটা ওয়ার্ড আছে, দুই তিনটা ওয়ার্ড আছে যার শেষে একটা প্রিপোজিশন আছে, আমি দেখলে চিনে যাইতাম যে এইগুলো হয়ে যাচ্ছে সেই ওয়ার্ড যার পরে আমাদেরকে যে ভার্বটা ইউজ করতে হবে সেটার সাথে আইএনজি ইউজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝছো না? এখন এইগুলোর সাথে যতগুলো উদাহরণ আছে ওইগুলো কি পারবা না? এগুলো দেখলে এগুলোকে মুখস্থ করে ফেলবা। PQFC মার্কা দেশ, PQFC মার্কা দেশ। দেখো আমি তোমাদেরকে একটু প্রুফ দেখাই। যেমন এই যে দেখো কি বলছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু, এই যে এটা ছিল লুকিং ফরওয়ার্ড টু। তো তারপরে হচ্ছে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, এখানে ফর হেল্পিং দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র হেল্পিং দিতে হতো, আমরা হেল্পিং দিয়ে দিছি। তারপর হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং, এটা তো দিলামই। আই ক্যান নট হেল্প, এটা দেখাইলাম না, ক্যান নট হেল্পের জায়গায় কি উত্তর করবো, দেখো সি নাম্বার, এই যে গোয়িং ভার্বের সাথে আইএনজি ওয়ালা। আই ডোন্ট মাইন্ড আ কাপ অফ টি, এখানে হচ্ছে টেকিং, শূন্যস্থানটা দিতে ভুলে গেছি। তারপরে দেখো আই এম লুকিং ফরওয়ার্ড টু, এরপরে ভার্বের সাথে আইএনজি আসবে কই কই, এই যে সিইং ইউ, দেখছো ভার্বের সাথে আইএনজি আসতেছে, এরপরে যে ভার্ব আসবে সেটার সাথেই আমরা আইএনজি ইউজ করবো, দ্যাটস ইট। ঠিক আছে? আচ্ছা এখন চলো আমরা একটু দেখাই, এরপর আবার আরেকটা কাহিনী আছে ভাইয়া, ওইটা অতটা সমস্যা না, ওইটা অতটা সমস্যা না। এটার সাথে তো আইএনজি সংযুক্ত করলে কই গেল কই গেল কই গেল, এইবারে দেখো এইটা একটু দেখো, ইউজড টু। ইউজ টু কি জিনিস এটা একটু তোমাদের সামনে তুলে ধরি আমি। ইউজ টু হইতেছে এমন একটা জিনিস যেটার পরে আমরা যে ভার্বটা দেখব, ইউজ টুর পরে আমরা যে ভার্বটা দেখব, হয়ে গেল, হ্যাঁ এবার একটু খেয়াল করতো ভাইয়া, ইউজড টু এটার পরে আমরা যে ভার্বটা দেখবো ভাইয়া, সেটারকে আমরা ভার্বের বেস ফর্ম বসবে। ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে। যারা বেস ফর্ম বোঝো না, যাদের ইংলিশের বেসিক খারাপ, তাদেরকে বলে দেই, বেস ফর্ম আর ভার্বের প্রেজেন্ট ফর্ম দুইটাকে তুমি সেম বলতে পারো। যদি আমি সোজা করে বলি, ধরো যে গো, এটা একটা ভার্ব, ফ্রেশ যে ভার্ব, ওই ভার্বটাকে আমরা কিচ্ছু করি নাই, ফ্রেশ ভার্বটাকে আমরা বলতেছি ভার্বের বেস ফর্ম। যেমন ধরো যে ভার্বের সাথে আমরা আইএনজি সংযুক্ত, ধরো যে ভার্বের সাথে আমরা আইএনজি সংযুক্ত করতে পারি, কিন্তু করব না, করলে আর এটা বেস ফর্ম থাকবে না। আমরা গোকে পাস্ট করতে পারি, অয়েন্ট করতে পারি, আমরা টু প্লাস গো, টু গো, টু গো করতে পারি। আমরা ভার্বের সাথে এই যে আইএনজি তো বললামই অলরেডি, তো এই যে আমরা ইনফিনিটিভ বানানো, আইএনজি সংযুক্ত করা, পাস্ট করা, আবার গোজ করতে পারি, গোজ, গোজ করতে পারি। আমরা কিচ্ছু করব না, ফ্রেশ যে ভার্বটা, এই যে গো, এটা হইতেছে ভার্বের বেস ফর্ম। সোজা কথায়, বুঝছো? এখন তাহলে ইউজ টু যেটা বলতেছিলাম আর কি, যে তাহলে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে, কথা একটু মাথায় রাখো। যেমন হইতেছে এই যে দেখো ইউজড টু, এই ইউজ টুর পরে কি আছে দেখো, ওয়াচ আছে, ওয়াচ, আই ইউজ টু ওয়াচ, নট ওয়াচিং, ওয়াচড, ওয়াচেস, কিচ্ছু না, ফ্রেশ যে ভার্ব ওয়াচ এটা আমরা দিয়ে দিছি। তারপরে দেখো এখানে কি বলছে, জ্যাক, এখানে বলছে হচ্ছে ইউজড টু ওয়াচ, ওয়াচ দিছে, দেখছো ওয়াচ, কারণ এরপর আমাদেরকে ভার্বের বেস ফর্ম বসাতে হয়, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ঠিক আছে? আচ্ছা এখন এই ইউজ টু আবার জিনিসটা কি, এটা একটু বুঝিয়ে দেই, অনেকে হয়তো এটা জানো না। ইউজ টু মানে হইতেছে অভ্যস্ত হয়ে যাওয়া, ওই যে বলেন আমি বইটা পড়তে পড়তে ইউজ টু হয়ে গেছি, মানে অভ্যস্ত হয়ে গেছি। তো অতীতে কেউ একজন, আই ইউজ টু সুইম, আমি রেগুলার এক সময় এটা করতাম, আমি সাঁতার কাটতাম। ইউজ টু মানে অতীতে একটা কাজ সে অভ্যাসগত ছিল, এটা করতো, রেগুলার করতো, এটাকে বলা হয় ইউজ টু। তো দেখো এখন ব্যাপার হচ্ছে একটা ছোট্ট সমস্যা আছে, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা আমরা জানি ভাইয়া। তবে তবে ইউজ টুর আগে যদি বি ভার্ব আসে, ইউজ টুর আগে যদি বি ভার্ব আসে, এই যে এখানে দেখো ইউজ টুর আগে যদি কই গেল বি ভার্ব আসে বা গেট আসে, তাহলে আমরা সেখানে ভার্বটাকে আর বেস ফর্ম রাখবো না, তখন আমরা ভার্বের সাথে আইএনজি সংযুক্ত করব। যেমন দেখো আই অ্যাম নট ইউজ টু, এম তো বি ভার্ব, বি ভার্ব কিন্তু চলে আসছে ইউজ টুর আগে, তাহলে আমরা এখন কি করব, ভার্বের সাথে আইএনজি সংযুক্ত করব। কোথায় ভার্বের সাথে আইএনজি কোথায় আছে, ওয়াকিং,
আমি যদি ভুল না করে থাকি এই দুইটা অপশন কি সেম? যদি সেম হয়ে থাকে তাহলে দুইটাই উত্তর। ওয়াকিং, তাহলে আমাদেরকে এটা উত্তর করতে হবে। একটু সারাংশ করে দেই। ইউজ টু মানে কোনো কাজে অভ্যস্ত ছিলাম এক সময়, এবং সেটা হলে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়। বেস ফর্ম মানে ভার্বের সাথে আমরা কিচ্ছু করব না, কিন্তু ইউজ টুর আগে যদি বি ভার্ব আসে বা গেট আসে তাহলে আমরা ভার্বের আর বেস ফর্ম না দেয় তখন আমরা আইএনজি সংযুক্ত করব। কথা ক্লিয়ার? বি ভার্ব, ইউজ টুর আগে যদি বি ভার্ব আসে বা গেট আসে, ঠিক আছে, গেট ইউজ টু, তখন কি হবে? গেট ইউজ টুর পরে ভার্ব যেটা আসবে সেটার সাথে আমরা আইএনজি সংযুক্ত করবো। এখন বি ভার্ব অনেকে জানো না, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো ম্যাক্সিমাম সময় আসে, ঠিক আছে। এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে বি ভার্ব, এগুলো ম্যাক্সিমাম সময় তোমরা পাবা। দ্যাটস ইট। তাহলে আমরা আরেকবার একটু বলি, ইউজ টু মানে হইতেছে অতীতে আমরা একটা কাজ মোটামুটি করতাম, অভ্যস্ত ছিলাম, এবং তারপরে এটার পরে আমাদেরকে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়। আর এর আগে যদি এম আসে, সরি বি ভার্ব আসে বা গেট আসে, তাহলে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। এখন আর বেস ফর্ম ইউজ না করে আইএনজি করতে হবে। এখন আমরা পরের যে রুলসটা সেটা একটু খেয়াল করব। এখানে কি বলা আছে, কোনো সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব আসলে পরের ভার্বটির সাথে, আচ্ছা হ্যাঁ এটাই বলছে যে সিম্পল সেন্টেন্স মানে তো বোঝো, সেন্টেন্স হইতেছে সিম্পল হইতে পারে, কমপ্লেক্স হইতে পারে, কম্পাউন্ড হইতে পারে, এগুলো তোমরা আরো পরে শিখবা। তো সিম্পল সেন্টেন্স মানে হইতেছে, কিভাবে বলবো, সংক্ষেপে তো বলতে গেলে আবার কমপ্লেক্স কম্পাউন্ডও ব্যাখ্যা করতে হবে। শোনো, এখানে বলছে দুইটা ভার্ব যদি লাগাতার চলে আসে না, যেমন ধরো যে আই স, আমি দেখেছিলাম, একটা মানুষ ওয়াক মানে হাঁটতেছিল। তো এই যে শুরুতে দেখো একটা সিম্পল সেন্টেন্স, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, যারা চিনো তারা এটা বুঝতে পারবা, সিম্পল সেন্টেন্স যারা বুঝো, এই একটা ভার্ব চলে আসছে, এরপরে যখন আরেকটা ভার্ব আসবে ওটার সাথে আইএনজি সংযুক্ত করতে হয়। এরপরে যখন আরেকটা ভার্ব আসবে তখন এই যে আই স আ ম্যান ওয়াকিং, আমি দেখলাম একটা মানুষ হাঁটতেছে, হাঁটা অবস্থায় দেখলাম। এগুলো আরো তোমরা পরে বুঝবে, এটা এমন কোনো ইম্পর্টেন্ট কিছু ছিল না। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে অবশ্যই, একবার আসছিল, ইম্পর্টেন্ট না বললে ভুল হবে। আচ্ছা, এরপরে একটা বিষয় খেয়াল করো, প্রেফার মানে হচ্ছে অধিকতর পছন্দ করা। প্রেফার মানে হইতেছে অধিকতর পছন্দ করা। যেমন হইতেছে, একটু খেয়াল করো, আই প্রেফার সুইমিং টু। দেখো প্রেফারের জন্য কি হয় জানো, প্রেফার যখন আমরা করবো তখন আমাদেরকে প্রেফারের সাথে টু দিতে হবে। আই প্রেফার সুইমিং ফ্রম ওয়াকিং বলা যাবে না। আই প্রেফার, একটু ভালো করে খেয়াল করো যে আই প্রেফার সুইম দিও না, আবার আই প্রেফার সুইমিং টু ওয়াকিং, এই সেন্টেন্সটা খালি মাথায় রাখবা, তাহলেই তোমার মাথায় এটা অটোমেটিক সেভ হয়ে যাবে যে প্রেফারের সাথে যেটা থাকে সেটার সাথে আইনজি সংযুক্ত করতে হয়, আবার টু সংযুক্ত করতে হয়, টু টু টু, ঠিক আছে, আইনজি সংযুক্ত করতে হয়, আবার টু সংযুক্ত করতে হয়। প্রেফার মানে অধিকতর পছন্দ করা। এখন এই সুইমিং টু ওয়াকিং, সুইমিং না ওয়াকিং কোনটাকে বেশি পছন্দ করে, এটা আবার অনেকের উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য আমি বলি কি যে এই অংশটাকে বাদ দিয়ে দাও, আই প্রেফার সুইমিং, আমি সুইমিং বেশি পছন্দ করি, ঠিক আছে। এই পরেরটা মনে রাখার দরকার নাই, আমি এইভাবে হচ্ছে জিনিসটাকে স্টুডেন্টদেরকে বুঝাই, ওরা উল্টাপাল্টা করে ফেলেছে, সুইমিং বেশি ভালোবাসে না ওয়াকিং, আসলে সুইমিং যেটা শুরুতে থাকবে, আই প্রেফার সুইমিং, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রেফারের ব্যাপারটা বুঝলা। এখন চলে আসো, হ্যাড বেটার নামে একটা জিনিস আছে। হ্যাড বেটার মানে কি, বরং ভালো, তোমার বরং যাওয়াই ভালো, ইউ হ্যাড বেটার গো, তোমার বরং নাওয়াই ভালো, তোমার বরং পড়াই ভালো। এই যে এই বরং ভালো, এই অর্থটা আসতেছে হ্যাড বেটার, এটাই হইতেছে হ্যাড বেটারের আর কি উদ্দেশ্য। এখন তুমি আমার সেন্টেন্সগুলা এখানে মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করলে জিনিসগুলো তোমার কাছে ভালো লাগবে না। আমি একটু তোমাকে বলি, আমি যে বলতেছি তোমার বরং যাওয়াই ভালো, তোমার বরং খাওয়াই ভালো, খাওয়া, তোমার বরং পড়াই ভালো, পড়া, তুমি কি এই ওয়ার্ডগুলো ফলো করতেছো? যাওয়াই ভালো, আমি এখানে বলি নাই যে গিয়েছিল, বা মানে কোনো পাস্ট ইউজ করি নাই, যাওয়া, খাওয়া, নাওয়া, দাওয়া এগুলো ইউজ করতেছি। অ্যান্ড এগুলোর ইংলিশ করো তো, ইংলিশ ট্রান্সলেশন করো তো, যাওয়া এর ইংলিশ হইতেছে গো। এখানে তো আর বলে নাই যে গিয়েছিলাম, না তাহলে না হয় আমরা ওয়েন্ট ইউজ করতাম, বা যাই, গোজ আমরা ওইটা বলি নাই। তারপরে খাওয়া, ইট মানে খাওয়া, খাচ্ছি বললে না হয় ইটিং দিতাম, তো এখানে তোমরা এটা ওটা ইউজ করে নেই। দেখো আলটিমেটলি কিন্তু বেস ফর্ম চলে আসতেছে, পড়া, রিড। তাহলে আমরা এই বাংলা থেকে বুঝতে পারলাম যে হ্যাড বেটার হইতেছে এমন একটা জিনিস যেটার জন্য হ্যাড বেটারের পর আমাদেরকে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হচ্ছে। অ্যান্ড এটাই জন্য আমি বললাম তোমাদেরকে এক্সট্রা করে মুখস্থ করাইলাম না, বাংলা দিয়ে বুঝাই দিলাম। হ্যাড বেটার হইতেছে এমন একটা জিনিস যেটার পর আমাদেরকে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়। এবং হ্যাড বেটারের কিছু ছোট ছোট ভাই আছে, উড বেটার, উড রেদার, এগুলোও ওই হ্যাড বেটারের রুলস একই ব্যাপারই। তো এগুলোর পরে ভার্বের আমাদেরকে কি ইউজ করতে হবে, বেস ফর্ম ইউজ করতে হবে। যেমন দেখো ইউ হ্যাড বেটার, এখানে কি আছে, গো, গান, পয়েন্ট, গোয়িং, এখানে কি ইউজ হবে, গো, ঠিক আছে। এরপর ইউ হ্যাড বেটার, এখানে কি আছে দেখো তো, হারি, হারিড, হারিং, হ্যারিস। তো এখানে আমাদের বেস ফর্ম কোনটা, হারি, এটা আমাদেরকে ইউজ করতে হবে, দ্যাটস ইট। এটাই বলছে হ্যাড বেটার যেটা, সেটা হইতেছে আমাদেরকে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে, দ্যাটস ইট। হ্যাড বেটার হইতেছে ভার্বের বেস ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে। এরপর দেখো এটা আবার খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, সেটা হইতেছে, আসলে আমি গুরুত্বপূর্ণ ছাড়া কোনোটাই এখানে ইউজ করি নাই,
সো প্রত্যেকটাকেই আমার বলতে হবে যে এটা গুরুত্বপূর্ণ। তো এখানে আসলে কি বলতে চাচ্ছি, এখানে আমরা বেশ কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে শুরু হয়েছে, চলতেছে এই পর্যন্ত। আমরা একটু আগে দেখে আসলাম যে কিছু কিছু ওয়ার্ড আছে ওইগুলোর পরে যে ভার্বটা আসে অটোমেটিক ওইটার সাথে আইএনজি সংযুক্ত হয়ে যায়। এবার আমরা যে ভার্বগুলো দেখতেছি এরপরে যে ভার্বটা আসবে ওইটার সাথে অটোমেটিক টু প্লাস ভার্ব সংযুক্ত হয়ে করতে হবে। আগে যেরকম আমরা ইট থাকলে ইটিং করতাম না, আইএনজি সংযুক্ত করতাম, এখন টু ইট করতে হবে, টু ইট, টু গো, এরকম। বুঝতে পারছো? তো এখন ব্যাপারটা তো এটা না, শিক্ষক তো সে আদর্শ শিক্ষক না যে সে শুধুমাত্র বললো যে এই শব্দগুলো পড়ো, এইগুলোর পরে টু প্লাস ভার্ব ইউজ করতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করতে হবে। এটা তো সবাই বলতে পারবে। ব্যাপার হচ্ছে এই শব্দগুলোকে মনে রাখা, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এটা তোমাদের জন্য একটা ওয়ে করছি, একটা ইজি ওয়ে তোমাদেরকে আমি দিব, এবং এই ইজি ওয়ের মাধ্যমে তোমরা সুন্দর করে মনে রাখতে পারবা। শুরুতেই তোমরা একটু সুন্দর মতো এটা স্ক্রিনশট নিয়ে ফেলো। এই শব্দগুলো হইতেছে সেগুলা যেগুলোর পর্বে আমাদের টু প্লাস ভার্ব ইউজ করতে হয়, বুঝছো? টু প্লাস ভার্ব ইউজ করতে হয়। এই যে এগুলো যতগুলো দেখতেছে, এখন ব্যাপার হইলো এইগুলা তো আসলে আমাদের এর মধ্যে যেগুলো আছে সবগুলো লাগবে না, কোনগুলো লাগবে আমি সেগুলো আবার কর্নারের দিকে লিখে রাখছি, এবং এগুলোকে একটা ছোট্ট ছন্দের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করবো। যেমন, তো এটা হইতেছে কিসের রুলস ছিল জানো? ভার্ব প্লাস টু, তাই না? সরি, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, বা ভার্ব প্লাস টু, যাই বলো না কেন, ভার্ব টু বলতে বলতে একটা ওয়ার্ড চলছে, ভার্ব টু বলতে বলতে ভাতু চলে আসছে। এই ভাতু দিয়ে আমি মনে রাখতাম যে আসলে এটার একটা ছন্দ আছে। তো এটা একটা মেয়ের কথা বলতেছে যার নাম হচ্ছে ভাতু। তো ছন্দটা একটু ভালো করে খেয়াল করো। ভাতুকে লাভ, আমি গল্প বলে যাব। এই গল্পটা তোমরা হচ্ছে যেহেতু ইউটিউবে আপলোড করবো, এই ভিডিওটা বারবার টেনে টেনে দেখে নিবা, আমি বারবার বলবো না, আমি সিরিয়াল বাই সিরিয়াল বলে যাব, ঠিক আছে? ভাতুকে ভালোবেসে লাভ, আচ্ছা এটাকে আমি ইয়েটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে তোমাদের জন্য সুবিধা হবে। ভাতুকে ভালোবেসে নিজেকে ভুলে গিয়েছিলাম, অর্থাৎ ফরগেট, ভুলে গিয়েছিলাম। তাই ইচ্ছা হলো, ইন্টেন্ড, ডিজায়ার মানেও ইচ্ছা, ইচ্ছা হলো কি ইচ্ছা হলো একটু বড় দেখতেছি, প্ল্যান করে তাকে অফার করব। কি অফার করব? প্রস্তাব অফার করব, প্রেমের প্রস্তাব। তো প্ল্যান করে তাকে অফার করব, আচ্ছা বুঝলাম। তাই সে অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতেছিলাম বা রেডি করতেছিলাম, তাই সে অনুযায়ী একদিন ট্রাই মানে হইতেছে চেষ্টা, অ্যাটেম্প মানেও চেষ্টা, হচ্ছে বলে না অ্যাটেম্প টু মার্ডার, মানে হইতেছে মার্ডার করার চেষ্টা করছিল বাট মার্ডার হয় নাই। তো যাই হোক, তাই ট্রাই করে অ্যাটেম্প্ট করে একটা দিন অ্যারেঞ্জ করেই ফেললাম, একটা দিন ম্যানেজ করে ফেলছে, অ্যারেঞ্জ করে ফেলছে, অনুষ্ঠিত একটা ম্যানেজ করে ফেলছে একটা দিন, অ্যারেঞ্জ করে ফেললাম। অ্যান্ড কোনো হেজিটেশন না করে, কোনো অস্বস্তি না করে তার সামনে অ্যাপিয়ার মানে উপনীত হওয়া, অর্থাৎ তার সামনে দাঁড়ানো, তার সামনে উপনীত হয়ে আমি তাকে বললাম যে আমার তোমাকে প্রয়োজন, নিড মানে প্রয়োজন, আমি তোমাকে এক্সপেক্ট করি, আমি তোমাকে চাই, ওয়ান্ট মানে চাওয়া। তো তারপরে সে এখন কি বললো? আমি তো তাকে বললাম যে আমার তোমাকে প্রয়োজন, আমি তোমাকে চাই। তো এখন সে কি বলতেছে এটা একটু ভালো করে লক্ষ্য করো, যে তুমি কিভাবে আশা করলা, হোপ মানে আশা করা, তুমি কিভাবে আশা করলা যে আমি অ্যাগ্রি করব, আমি তোমার সাথে রাজি হব, এবং এটা বলে কিন্তু সে রিফিউজ করে দিছে, বারণ করে দিছে যে না আমি এই প্রস্তাবে রাজি না। এবং শুধুমাত্র ওইখানেই ক্ষান্ত হয়নি, সে একবারে থ্রেট দিয়ে দিছে যে আমার ডিমান্ড কেমন তুমি কি এটা জানো, তুমি কোনোভাবে আমাকে ডিজার্ভ করো না, আমার যোগ্য না, তুমি কোনোভাবে আমাকে ডিজার্ভ করো না। এই ঘটনা ঘটে গেছে। ওই দিন থেকেই সে প্রমিস করলো, মানে যে হচ্ছে যাকে রিফিউজ করা হয়েছে সে ছেলেটা প্রমিস করলো, ওয়াদা করলো, ডিসাইড করলো, সিদ্ধান্ত নিল যে আমি ফেল হয়েছি তো কি হয়েছে, এই ফেল থেকে আমি লার্ন মানে শিক্ষা নিব, যে আমার এখানে কি ভুল ছিল, শিক্ষা নিব, আমি অপেক্ষা করতে থাকবো, এবং আমি আশা করি একদিন না একদিন আমি ম্যানেজ করেই ফেলতে পারবো তাকে। দ্যাটস ইট। এই ছন্দগুলার, এই ওয়ার্ডগুলা মনে রাখা 2 মিনিটের কাজ। যদি 2 মিনিটের মধ্যে মনে না রাখতে পারো তাহলে মনে করো তোমার ব্রেন পৌঁছে গেছে, তোমার দ্বারা লেখাপড়া হবে না। তো দ্যাটস ইট। এই শব্দগুলোর পরে আমরা দেখো আমরা এখানে কিছু উদাহরণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কোথায় গেল? আমি এটার জন্য কি খুব বেশি, এই যে দেখো আমরা একটু দেখি নিচের দিকে, এটার জন্য খুব বেশি উদাহরণ দেওয়া হয় নাই, এটা আমারই আর কি ব্যর্থতা, আরও উদাহরণ দেওয়া দরকার ছিল। তাহলে আমি যাই হোক, এই বেশি উদাহরণ যেহেতু এখানে লেখা নেই, আমি লিখতে গেলে আবার অনেক বেশি দেরি হয়ে যাবে। ইন্টেন্ডের পরে টু হবে, ডিসাইড টু হবে, মানে যাই আসুক না কেন এইগুলা হইলে আমাদেরকে কি করতে হবে?
নিচের ভার্বগুলোর পরে আরেকটি ভার্ব আসলে সেটির ইনফিনিটিভ ফর্ম করতে হবে, অর্থাৎ 2+ ভার্ব আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তোমরা তোমাদের বইয়ে, তোমাদের কাছে যেই বই আছে না কেন এইটা একটু খুলে দেখে নিও, ওইখানে তোমরা আরো বিস্তারিত এই জিনিসগুলো বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আরেকটা রুলস একটু দেখি। দেখো কিছু কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে কি বলবো, যেগুলা এই যে দেখো দেখো একটু আগের উদাহরণটা তোমাদেরকে বুঝে দিই, যে ওয়ান্ট ছিল না, আমি তোমাকে চাই, ওই ছন্দের মধ্যে ছিল। এই যে দেখো ওয়ান্টের পরে কি হয়েছে, ইউ বি, ইউ টু বি, দ্যাট ইউ আর। এই যে দেখো টু বি কিন্তু চলে আসছে, এটা রাইট আনসার, টু বি। ঠিক আছে, বিও কিন্তু ভার্ব, এটা তো বুঝো, আমরা তো বলছি 2+ ভার্ব নিতে হবে, এই জন্য এটা রাইট আনসার হয়ে গেছে। এখন দেখো এটা দেখো, কিছু কিছু জিনিস আছে যেমন হচ্ছে নো মানে জানা, তারপর হচ্ছে টিচ মানে শেখানো, লার্ন, শো, এক্সপ্লেইন, এগুলো যখন হয় না, যেমন ধরো যে নোজ, এই নোজের পরে দিতে হবে হাউ টু, হাউ যোগ টু হয়, হাউ টু। মুক্তা নোজ হাউ টু সিং, মুক্তা জানে কিভাবে গাইতে হয়, মুক্তা নোজ হাউ টু সুইম। ঠিক তেমনই নোজ না, এই নোজের সাথে সাথে আরো যতগুলো আছে, টিচ, লার্ন, শো, এক্সপ্লেইন, যতগুলো আছে সবগুলোর সাথে কিন্তু এই হাউ টু বসাইতে হবে। খালি বসাইলে মুক্তা নোজ সুইমিং এটা বসাইলে কিন্তু হবে না, হাউ টু সুইম, বুঝছো? হাউ টু সুইম, হাউ টু সিং, কিভাবে গান গাইতে হয়, কিভাবে খাবার খেতে হয়, কিভাবে গোসল করতে হয়, কিভাবে সাঁতার কাটতে হয়। তো এইগুলা একটু এভাবে মনে রাখবা, জানি, শিখি, শেখাই, দেখাই, ব্যাখ্যা করি, জানি, শিখি, শেখাই, দেখাই, ব্যাখ্যা করি, এই যে লেখা আছে, জানি, শিখি, শেখাই, দেখাই, ব্যাখ্যা করি। তো এইভাবে করলে, মুখস্থ করলে কি হবে, জানি মানে হইতেছে নো, তারপরে শিখি মানে হইতেছে লার্ন মানে শেখা, লার্ন, এই যে লার্ন দেওয়া আছে। তারপরে শেখাই, শেখাই মানে হইতেছে টিচ মানে শেখানো, শিক্ষা দেওয়া। দেখাই, শো, শো মানে দেখানো। তারপরে ব্যাখ্যা করি, এক্সপ্লেইন, এক্সপ্লেইন, এই যে দেখো এক্সপ্লেইন। তো নো, টিচ, লার্ন, শো, এক্সপ্লেইন, এগুলোর ক্ষেত্রে কি হবে, হাউ টু হবে। ঠিক আছে, আচ্ছা এরপরের রুলসটা আসো, নিচের কালেকটিভ নাউনগুলো সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তো মানে এগুলোর সাথে এই যে ফ্যাকাল্টি মানে অনুষদ, তারপর হচ্ছে এখানে দেখো এগুলো কিন্তু কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে, যখন অনেকগুলো মিলে একসাথে, যেমন হচ্ছে আর্মি, ভালো করে এটা ইম্পর্টেন্ট রুলস আছে কিন্তু, আর্মির মধ্যে অনেকজন থাকতে পারে বাট পুরোটা মিলে হয়ে গেছে এক, এবং সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। এখন এটা আমরা সংজ্ঞাতে আমরা পড়েছিলাম, অনেকগুলো মিলে এক হয়ে গেলে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো তো এখানে আসলে কি বলতেছে, অনেকগুলা মিলে যখন এক হয়ে যায়, এক হয়ে যায়, তার মানে আসলে আর্মি এক হয়ে গেছে, এক সিঙ্গুলার হয়ে গেছে। তাহলে আর্মিকে আমরা কি বলবো, আর্মি কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, এক হয়ে গেছে যেহেতু। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব কি হবে, সিঙ্গুলার। এটাই বলছে যে কালেকটিভ নাউন যখন হবে তখন তাদেরকে সিঙ্গুলার বলে বিবেচনা করবো, এবং তাদেরকে সিঙ্গুলার যদি বিবেচনা করো তাহলে ভার্বকেও আমরা সিঙ্গুলার করে দিব। যেমন ধরো যে আমরা এখানে বলি কই গেল, দ্য কমিটি হ্যাজ মেট, এখানে কি হবে, হ্যাজ, হ্যাভ হবে না কিন্তু, দ্য কমিটি, এটা হইতেছে কমিটি মানে অনেকজন মিলে একটা হয়ে যায় না। এই যে দেখো কমিটি, গভর্নমেন্ট, মেজরিটি, পুলিশ, কোম্পানি, তারপরে হচ্ছে অর্কেস্ট্রা, ঐকতান, বাদক দল, এটা লাগে না, অর্কেস্ট্রা লাগে না। তারপর হচ্ছে আরেকটা আছে ইনফ্যান্ট্রি, পদাতিক সৈন্য, ওইটা লাগে। পদাতিক মানে কি জানো, যেটা পায়ে হেঁটে যে সৈন্যরা যায়। যাই হোক, কর্পোরেশন, পৌরসভা, এগুলো হইতেছে, এগুলোর সাথে আমরা কি ইউজ করবো, যে দেখো দ্য ক্রাউড, ক্রাউড মানে কি, ক্রাউড মানে ভিড় বা জনতার যে সমাগম। ক্রাউডের সাথে ওয়াজ হবে, সিঙ্গুলার নিচ্ছে, দেখছো দ্য ফ্যামিলি, এটাও কিন্তু হচ্ছে কালেকটিভ, এটার সাথে ওয়াজ নিচ্ছে। কেমন এগুলো সবগুলোর মধ্যে এস আছে তাই না, এস দিয়ে প্রুফ পাই যেগুলো হইতেছে সিঙ্গুলার ভার্ব। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই আমাদেরকে তো ভার্ব সিঙ্গুলার নিতেই হবে। এখন একটা সমস্যা আছে, দেখো কারো নাম যদি হ্যারিস হয়, কমলা হ্যারিস, নাম শুনছো না, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিল। এই যে হ্যারিস, এর নামের শেষে এস আছে মানে এটা কি প্লুরাল? ফাদার্স, ব্রাদার্স, সিস্টার্স, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এস দেখা মাত্র আমরা ধরে নিতেছি এটা হয়তো বা সিঙ্গুলার না, বিষয়টা এরকম না। হ্যারিস নামের শেষে এস থাকতেই পারে, তাহলে কি এটা সিঙ্গুলার না? ঠিক তেমনই কিছু কিছু ওয়ার্ড আছে তোমরা হয়তো এগুলো ভুল করে থাকো। ম্যাক্সিমামই হইতেছে সাবজেক্টের নাম, যেমন হইতেছে ফিজিক্স, হয়ে গেল। আচ্ছা, যেমন হইতেছে আমরা যদি বলি ফিজিক্স, এই যে ফিজিক্স, ইকোনমিক্স, এথিক্স, ইনিংস, ম্যাথমেটিক্স, স্মল পক্স, নিউজ, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। স্ট্যাটিস্টিক্স, গ্যালোস মানে ফাঁসির কাঠ্য। তো তো এগুলা কি, এগুলো শেষে এস থাকা মানে এগুলো প্লুরাল নয়, এগুলো মূলত আলটিমেটলি কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, ফিজিক্স একটা নাম, শেষে এস থাকুক বা না থাকুক ম্যাটার করে না কিছু। এথিক্স, নীতিবিদ্যা, একটা সাবজেক্টের নাম। অ্যান্ড এইগুলা কি বলতো, এগুলো হইতে আলটিমেটলি কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। দেখতে প্লুরালের মতো মনে হইলো যে নিউজ, নিউজের সাথে ইজ হয়, আর হয় না, খুব ইম্পর্টেন্ট, শতবার পরীক্ষায় আসছে। যেমন দেখো এটা লাগবে না, আমরা একটু দেখি। এই যে দেখো নো নিউজ, এটার সাথে নিউজের সাথে কি হবে ভাই,
নিউজের সাথে আমাদেরকে ইজ দিতে হবে, কারণ নিউজ হইতেছে সিঙ্গুলার, তাহলে নো নিউজ ইজ গুড নিউজ, বুঝছো? আচ্ছা, আর এটা মাই ব্রাদার ইজ গুড, এটা অন্য একটা প্রশ্নটা এর মধ্যে চলে আসছে, গুড অ্যাট ম্যাথ, কোনো কিছু তো ভালো হলে গুড অ্যাট হয়, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা এখানে চলে আসে। ফিজিক্সের সাথে কি হবে? ইজ হবে, ইজ ওয়াজ হবে না, যে দেখো ফিজিক্স ওয়াজ মাই ফেভারিট সাবজেক্ট, হ্যাঁ এটা তো হইতেই পারতো যে পদার্থবিজ্ঞান আমার ফেভারিট সাবজেক্ট ছিল, এটা আমরা বলতে পারতাম, কিন্তু না ভাইয়া ক্লাসের ওই সময় বলে দিছিল যে যদি দুইটা একসাথে থাকে তাহলে প্রেজেন্টকে আমরা প্রাধান্য দিব, ইজ আনসার করে দিয়েছি, দেখছো? আচ্ছা, এরপরে এই নিয়মটা অতটা গুরুত্বপূর্ণ না, এখানে বলছে যে কিছু কিছু জিনিস আছে এগুলো হচ্ছে সাধারণত প্লুরাল নাউন হিসেবে কাজ করে, বুঝছো? এই যে ট্রাউজার্স মনে করো তোমরা, হচ্ছে এটা হয়তো বা তোমরা মনে করো যে সিঙ্গুলার, না এটা প্লুরাল। ট্রাউজার্স মনে থাকলে শর্টস মনে রাখতে পারবা। আমরা বলি না যে জিন্স পরছি, তার মানে তোমরা মনে করবা জিন্স পরছে, আমরা যদি বলি তার মানে তো ওই একটা জিন্সই পরে আছে, তার মানে জিন্স শব্দটা মনে হয়তো বা সিঙ্গুলার না। জিন্স যদি মনে থাকে তাহলে শর্টস মনে থাকবে, ট্রাউজার্স মনে থাকবে, গ্লাসেস মনে থাকবে, পিলার্স, না এটা 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 ভুল গেছে, এটা পড়া যাবে না। তো এগুলো হইতেছে কি বলতো, এগুলো হইতেছে প্লুরাল, দেখতে সিঙ্গুলারের মতো, বাট এগুলো আলটিমেটলি কিন্তু প্লুরাল। তারপরে আমরা একটু নিচের দিকে দেখি, না এগুলো আর দেখার প্রয়োজন নাই। আজকের মতো আমরা এখানে শেষ করতেছি, নেক্সট ক্লাসে আমরা পুরোটা ইনশাল্লাহ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। রাইট ফ্রম ভার্বের বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলসগুলো লাগে সবগুলো তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।